শোনা যাচ্ছে না। শুভ বিশ্বাস, আচ্ছা। মোহাম্মদ রায়ান, আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় ক্লিয়ার আছে না? ইয়াসমিন সুলতানা, জি স্যার শুনতে পাচ্ছি। দেরি হয়ে গেল আসতে। না, দেরি হয়ে গেল বলতে কি, আমি সময় মতো এসেছিলাম, কিন্তু আমার মাইক্রোফোনটার একটা সাউন্ডের প্রবলেম ছিল। সাউন্ডের প্রবলেম ছিল বলতে, আমার মাইক্রোফোনটার একটা ব্যাটারি থাকে, হ্যাঁ, সেই ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল। সেই ব্যাটারিটাকে চেঞ্জ করে দিলাম, তো এখন মনে হয় ক্লিয়ার। আচ্ছা, পিকচার অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা ফাইনালি কনফার্ম করতে হবে সবাইকে। পিকচার অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা ফাইনালি সবাইকে আমাকে একটু কনফার্ম করতে হবে। আচ্ছা, মোহাম্মদ রায়ান শোনা যাচ্ছে। মোহাম্মদ রফিকুল ইসলাম, অনেক ওয়েটে ছিলাম ক্লাসের জন্য। আচ্ছা রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসের জন্য ওয়েট করেছিলে, আর আমি সাধারণত চেষ্টা করি সবসময়ের জন্য, তোমরা জানো, যে সঠিক সময়ে ক্লাসটা শুরু করার জন্য। যদি একান্তই কোনো অসুবিধা আমার না থাকে, তোমাদের এই ক্লাসটার জন্য আমি সাধারণত সন্ধ্যার যে আজান হয়, মাগরিবের আজান যেটাকে বলে, সেই আজানের পূর্বেই আমি রুমে চলে আসি। এবং তোমরা হয়তো বা অনেকেই জানো, অনেকে জানো না, তো সবার জন্য বলি, আমি সেকেন্ড পার্টটা, যারা সেকেন্ড ইয়ার তোমাদের সিনিয়র বড় ভাইয়েরা রয়েছে, তাদের জন্য আমি সাধারণত রেকর্ডেড ক্লাসগুলো দিই, তোমরা লক্ষ্য করে দেখবে। তো আমি সন্ধ্যাবেলায় এসেই ক্লাসের জন্য কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়, সেগুলো প্রিপারেশন নিয়ে আমি সেই ক্লাস রেকর্ডটা রেকর্ড করে ফেলি। তারপরে আবার তোমাদের যে ক্লাস নেব সেই ক্লাসটার জন্য আমি নিজে আগে প্রিপারেশন নিই। হুম, আগে নিজে আমি পড়াশোনা করি, তারপরে তোমাদের ক্লাসটা প্রিপারেশন নিতে হয়। প্রিপারেশনটা দুই রকমের থাকে এখানে। অ্যাকচুয়ালি প্রিপারেশনটা আমাকে বইয়ের পড়াশোনায় প্রিপারেশন থাকে, আর দুই নম্বর হচ্ছে একটা টেকনোলজিক্যাল প্রিপারেশন থাকে। অর্থাৎ এই যে টেকনিক্যাল বিষয়গুলো, নেটওয়ার্কের সমস্যা বা ইত্যাদি, ম্যানেজমেন্ট, ক্যামেরা, মাইক্রোফোন, হ্যাঁ ইত্যাদি হাবিজাবি অনেক কিছু টেকনিক্যাল বিষয় থাকে। তো যার কারণে আমি সবসময়ের জন্য চেষ্টা করি সময় মতো সবগুলো কাজ ঠিক মতো করার জন্য। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে বিষয়গুলো শুরুতে বলছিলাম সেটা হচ্ছে, তোমরা সকলে আমাকে সালাম দিয়েছো, নমস্কার দিয়েছো, আদাব দিয়েছো। তোমাদের সকলকে ওয়ালাইকুম সালাম, নমস্কার, আদাব। আচ্ছা, এখন যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে, তোমরা হয়তোবা টাইটেলটা দেখে বুঝতে পারছো যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর বিগত আমি পর্যায় সারণী নিয়ে একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, এবং বেসিক যেটা পরিচিতি বলা হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং আমি প্রচুর মেসেজ পেয়েছি গতকালকে থেকে তার আগের দিন পর্যন্ত, গত দুদিন থেকে আমি প্রচুর মেসেজ পেয়েছি এবং প্রচুর কমেন্ট পেয়েছি যে স্যার পর্যায় সারণীর এই অংশগুলো আমার একটু সমস্যা আছে, এই জায়গাগুলো আমার একটু প্রবলেম আছে। তো তারপরে তোমাদের গ্রুপ নিয়ে একটা প্রবলেম আছে বা কনফিউশন আছে। সেই সকল বিষয়বস্তুগুলো আজকে আমরা একটা রিভিউ ক্লাসের মতো, যেটাকে আমি বিশ্লেষণী আলোচনা বলছি। তো আমি চেষ্টা করব তোমাদের যার যার সমস্যা আছে, আমি এই জন্য আজকে আর নতুন টপিকস নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না, কারণ একই ক্লাসের মধ্যে দুটো টপিকস নিয়ে আলোচনা করাটা সোট অফ। হ্যাঁ, আর যেহেতু এটা একটা লাইভ ক্লাস, সেহেতু লাইভ ক্লাসে নর্মালি সময়টা একটু বেশি লাগে। হ্যাঁ, নর্মালি সময়টা একটু বেশি লাগে, যার কারণে অনেকগুলো কারণে সময়টা বেশি লাগে। প্রথম কথা হচ্ছে, তোমাদের প্রবলেম যেগুলো থাকে সেগুলো আমাকে তোমরা কমেন্ট করে জানাও, সেগুলো আমাকে পড়তে হয়, সেগুলোর আমাকে রিপ্লাই দিতে হয়। অনেকে অনেক রকম প্রশ্ন করো, হ্যাঁ, এগুলো অনেক বিষয়। তারপরে টেকনোলজিক্যাল সমস্যা রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কের সমস্যা থাকে, কেউ কথা শুনতে পায় না, কেউ বিভিন্ন বিষয় সমস্যা থাকে। ইয়াসমিন সুলতানা, কি বলছো স্যার? রসায়ন সম্পর্কে আমরা কিছু পোস্ট করতে পারি এমন কোনো গ্রুপ কি আমাদের জন্য আছে? ইয়াসমিন সুলতানা, তুমি কেন, সবার জন্য তো আমি গ্রুপ রেখেছি একটা। তোমরা কি বুঝতে, গ্রুপটা তোমরা তো জানার কথা, এই গ্রুপটা আমি কেন, তোমাদেরকে আমি এই গ্রুপটা কি দেইনি? এই গ্রুপটা কি আমি দেইনি? কমেন্টে দেখো তো সকলেই, এই গ্রুপটা কি আমি তোমাদের সবার জন্য আমি ওপেন করে দেইনি?
এখানে তোমরা যে কেউ গ্রুপের যে রুলসগুলো আমি দিয়েছি, তোমরা গ্রুপের রুলসগুলো মেনে তোমরা যে কেউ পোস্ট করতে পারবে। এই গ্রুপে সকলে জয়েন্ট হও, এই গ্রুপে তোমরা সকলে জয়েন্ট হও। এই গ্রুপে তোমরা, এই গ্রুপটা তোমাদের সবার জন্য আমি ওপেন করে দিয়েছি, একেবারে ওপেন। এখানে কোনো রকমের অ্যাপ্রুভালের বিষয় থাকবে না, অর্থাৎ তোমরা যে কেউ পোস্ট করতে পারবে। এখানে আমি কোনো অ্যাপ্রুভালের সিস্টেম রাখিনি, ডিরেক্ট সেই পোস্ট হয়ে যাবে। কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে রুলসগুলো দিয়েছি সেই রুলসগুলো প্রত্যেকটা তোমাদেরকে ফলো করতে হবে। সেই রুলসগুলো ফলো করে তোমরা গ্রুপে পোস্ট করবে। আমি কিন্তু এই গ্রুপটাতে সবসময়ের জন্য আমি মনিটর করে রাখি। হুম। দেখো, আমি অ্যাকচুয়ালি এই এত সময় লাইভ ক্লাসের জন্য সময় নিতে হয়। রেকর্ডেড ক্লাস হলে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এত সময় লাগে না। তোমরা লক্ষ্য করে দেখবা যে একটা টপিকস নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের যদি একটা ক্লাস আমি তোমাদের জন্য 1 ঘন্টা আমি বরাদ্দ করে রাখি সাধারণত। যদি এমন হয় এই 1 ঘন্টা ক্লাসটা কিন্তু আসলে 1 ঘন্টা লাগে না, এই 1 ঘন্টার ক্লাস কিন্তু 1 ঘন্টা লাগে না, এটা 25 থেকে 30 মিনিট হলেই এই ক্লাসটা কিন্তু শেষ হয়ে যায় যদি সেটা রেকর্ডেড ক্লাস হয়। কিন্তু লাইভ ক্লাসের জন্য একটু সময় লাগে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে যে গ্রুপটা আমি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি সেই গ্রুপটাতে তোমরা অবশ্যই পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, এবং আজকের আলোচনা যেটি রয়েছে সেই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমরা থাকে তোমাদের, সেটি নিয়ে তোমরা পোস্ট করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এবং তোমাদের জন্য আজকের এই ক্লাসটাকে একটা রিভিউ ক্লাসের মতো আমি করেছি, এবং আমার মনে হয় না যে এটাতে খুব বেশি সময় লাগবে। আমার ধারণা যে এখানে 15 থেকে 20 মিনিট হলে তোমাদের সকল প্রবলেমের বা সকল সমস্যার সমাধানগুলো আমি দিতে পারবো, যদি এখানে কোনো নেটওয়ার্কের সমস্যা না থাকে বা যদি এখানে কোনো এক্সট্রা কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে। তো তোমরা পদ্মা সারণী সম্পর্কে তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে অনেকেই করছো, আমাকে আমাকে পার্সোনালি মেসেজ করছো, অনেকে ফোন করছো, স্যার এই সমস্যা। গতকালকে এমনকি লাইভেও অনেকে কে যেন বললো, স্যার পদ্মা সারণীটা যদি আরেকবার রিপিট করতেন তাহলে ভালো হতো। আমি তাকে বলেছিলাম, সম্ভবত রফিকুল ইসলাম না, সম্ভবত মোহাম্মদ রায়ান নাকি কি যেন নাম ছিল, কি যেন বর্মন নাম ছিল ছেলেটার, আমার মনে হচ্ছে না। তো অ্যাকচুয়ালি এ টু জেড আবার নতুন করে বলা তো খুব মুশকিল, তাই না? তো তাকে আমি বলেছিলাম যে আমার সেই পর্দা সারণী সম্পর্কিত ক্লাসটা তোমরা একটু যদি কষ্ট করে দেখে নিতা তাহলে তোমাদের জন্য সুবিধা হতো। নেক্সট এই যে আজকে যেরকম একটা রিভিউ ক্লাসের মতো হচ্ছে, যে তোমাদের কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আগের ক্লাসগুলো ভালোভাবে একটু যদি দেখে থাকো বা বা বইটা সম্পর্কে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই তোমাদের কি কি আজকে নতুন করে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারি। আচ্ছা, ইয়াসমিন সুলতানা, স্যার আমার সম্পর্কে আম্মু নালিশ করতে পারে এমন কিছু এখন তোমার সম্পর্কে তোমার আম্মু কি নালিশ করতে পারে আমি তো বুঝতে পারছি না ইয়াসমিন। আমার সম্পর্কে আম্মু নালিশ করতে পারে এমন কি আছে, আমি কি করে বুঝবো তোমার সম্পর্কে? আমি তো তোমাকে অত বেশি জানি না বা অত বেশি চিনি না, কি নালিশ করতে পারে তোমার আম্মু বলো। আচ্ছা, পর্দা সারণী সম্পর্কিত কোনো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো তোমরা একটু বলতে পারো আমাকে, হ্যাঁ? তোমরা সেগুলো একটু বলতে পারো। আর যদি তোমাদের মধ্যে তোমাদের মাথায় যদি কাজ না করে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যে বিষয়গুলো আমার একটু রিপিট করা প্রয়োজন সেই বিষয়গুলো আমি একটু রিপিট করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সেই বিষয়গুলো রিপিট করি, আর ফাঁকে ফাঁকে তোমাদের যাদের যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্টও করে ফেলো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? আচ্ছা, দেখো, প্রথমে আমি তোমাদেরকে সেই ক্লাসে বলেছিলাম সম্ভবত যে পর্যায় সারণীর যে গ্রুপগুলো রয়েছে সেই পর্যায় সারণীর গ্রুপগুলো মোটামুটি আমরা আমাদের যে গ্রুপগুলো ডিস্ট্রিবিউশন আমি দেখিয়েছি তোমাদেরকে সেগুলো ছিল পুরনো পদ্ধতিতে। নতুন পদ্ধতি অর্থাৎ বর্তমান তোমাদের যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু
আচ্ছা, ইয়াসমিন সুলতানা, দেখো, নালিশ করার কিচ্ছু নাই। হ্যাঁ, নালিশ করার কিচ্ছু নাই। তোমরা ঠিকমতো পড়াশোনা করো। আর তোমাদের আরো এক্সট্রা কেয়ার করার জন্য, তোমাদের সকলের এক্সট্রা কেয়ার করার জন্য আমি জুম ক্লাসের একটা ব্যবস্থা করছি এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। যেহেতু ফেসবুকে আমি এটা কন্টিনিউ করছি এবং ফেসবুকে আমি এটা কন্টিনিউ করব, ফেসবুকে এটা কন্টিনিউ করার একটা বড় সুবিধা আছে। সেই সুবিধাটা কি জানো? সুবিধাটা হচ্ছে যে তোমরা যারা এখানে ক্লাস করছো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমাকে দেখাটা মুখ্য বিষয় না, অর্থাৎ আমার বোর্ডটাকে তোমরা দেখতে পাবে এবং পাশাপাশি তাৎক্ষণিকভাবে তোমরা তোমাদের প্রশ্নগুলোকে করতে পারবে। আর এবং আরেকটা যেটা বলছিলাম যে বড় সুবিধাটা কি, সেটি হচ্ছে যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবে, লাইভটা তাৎক্ষণিকভাবে শেয়ার দিতে পারবে। এতে কি সুবিধা হবে? তোমরা যদি উপকৃত হয়ে থাকো, সামান্য কিছু উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করলে তারাও যদি কিছু উপকৃত হয়, সেটাই আমার আসলে অ্যাকচুয়ালি সার্থকতা। হ্যাঁ, তো আমার সার্থকতাটা ওটাই। আর এছাড়া আমার অন্য কোনো এখানে কোনো কিছু নেই। কিন্তু অনেকেই এখানে অনেকভাবে আমাকে মেসেজ করছে, অনেকেই আমাকে এখানে আমাকে ফোন করে অনেক রকম কথা বলছে। অনেক রকম কথা বলতে কি, ওরা আরেকটু স্পেশালি বিষয়গুলোকে বলছে আমাকে। তো তারা কি বলছে, আমি এই কথাগুলো আমি তোমাদেরকে এখন বলছি না। তো সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করছি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে জুম। তো অনেকেরই কথা যে স্যার আপনি আমাদেরকে জুমে ক্লাস করান। তো আমার এটা পরিকল্পনায় আছে এবং এটা নিয়ে আমি কাজ করছি যে জুমে কিভাবে ক্লাস তোমাদেরকে নেব। এবং জুমে ক্লাস নিলে এটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে আসলে জুমের ক্লাসটা আবার শেয়ার করা যায় না, এটা একটা অসুবিধা। হ্যাঁ, জুমে তোমরা যারা যারা ক্লাস করবে তারা সেই জুম ক্লাসটাকে কিন্তু শেয়ার করতে পারবে না, এটা একটা বড় অসুবিধা। আচ্ছা, এখন আম, তো জুমে ক্লাস করলে সুবিধা হচ্ছে যে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে, অর্থাৎ তোমাদের যে কথাগুলো সেই ভয়েসগুলো আমি শুনতে পাবো এবং আমার ভয়েসগুলো তোমরা ঠিক একইভাবে শুনতে পাবে, আমার বোর্ডটাকে দেখতে পারবে, এভরি ডিটেলস। মানে মনে হবে এরকম যেন ঠিক আমি তোমাদের সামনে ক্লাসে আছি এবং আমার সামনে তোমরা বসে আছো, ক্লাস করছো, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি এগুলো নিয়ে কাজ করছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে এগুলো অ্যাডভান্স লেভেলে নিয়ে আমি একটা পরিকল্পনায় আছি, সেগুলো নিয়ে আমি কাজ করছি। তোমরা আপাতত এভাবেই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো আর আমি এই কাজগুলো কমপ্লিট করি। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, ব্যক্তিগতভাবে ব্যস্ততার মধ্যে আছি। এই ব্যস্ততাটা আমার এই বছরটা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যস্ততাটা আমার কাটবে না, অর্থাৎ এই নভেম্বর এবং ডিসেম্বর দুটো মাসই আমার লাগবে ব্যস্ততা শেষ হতে। তো যাই হোক, আমরা ক্লাসের মধ্যে আসি। ক্লাসের যে রিভিউ ক্লাস বলতে আমার কাছে তোমরা যে যে প্রশ্নগুলো করেছিলে এবং যে যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করি। আর আচ্ছা, 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 ঠিক আছে। তো তার মধ্যে একটা বিষয় তোমাদের মধ্যে যেটা কনফিউশন রয়েছে সেটা হচ্ছে যে স্যার পর্যায় সারণীতে পর্যায়গুলো তো ঠিক আছে, কিন্তু গ্রুপগুলো সমস্যা বলতে এরকম অনেকে বলছো যে স্যার আমি তোমাদেরকে যেভাবে গ্রুপ ডিস্ট্রিবিউশনগুলো দেখিয়েছি, অর্থাৎ এটা পুরনো সিলেবাসে বা পুরনো পদ্ধতি, তারপরেও এই পুরনোকে নিয়েই নতুন তৈরি হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সেটা বলেছিলাম যে সাধারণত পর্যায় সারণীতে গ্রুপ রয়েছে আমাদের 16টি, কেউ বলে 18টি, সবগুলোই সঠিক, সবগুলোই সত্য। আর ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রুপ 1 থেকে 7 পর্যন্ত, 1A 2A 7A এভাবে গ্রুপগুলো রয়েছে। এই ডিস্ট্রিবিউশনগুলো ঠিক আছে, কিন্তু নতুন পদ্ধতিতে এটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এভাবে যে 1 থেকে 18, অর্থাৎ শুরু থেকে 1 2 এভাবে গনে গনে একদম শেষ যেটা রয়েছে আমাদের শূন্য গ্রুপ, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপের একটা ডিস্ট্রিবিউশন। কিন্তু হাজারি নায়ক স্যারের যে বইটা রয়েছে তোমাদের নতুন সিলেবাসে, তোমরা অনেকে আমাকে ছবিটা পাঠিয়েছো, আমি ছবিটা দেখেছি। তো হাজারি নায়ক স্যারের নতুন বইটা আমার কাছে নাই, যার কারণে এই বিষয়টা আমি কনফার্ম হতে পারিনি বা তোমাদেরকে এই বিষয়টা আমি আগে দেখাতে পারিনি। তো তোমরা যারা আমাকে ছবি পাঠিয়েছো আমি ছবিটা দেখেছি, কিন্তু 18 নম্বর গ্রুপ যেটা বলা হচ্ছে সেটা কি উনি বলেছেন কি 8A গ্রুপ। হ্যাঁ, তো কিন্তু অ্যাকচুয়ালি এই 8 আমরা সেটা জানি, পুরনো পদ্ধতিতেও রয়েছে সেটা শূন্য গ্রুপ, যে গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাই না?
যে গ্রুপের মৌলগুলো কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তোমরা আজকে লাইভগুলোকে একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে, মেনশন করে দিতে পারো বা ডাইরেক্ট শেয়ার করে দিতে পারো, তাহলে সকলে কিছুটা যদি উপকৃত হয় আর কি। আচ্ছা, তো যেটি বলছিলাম যে সরাসরি ওটাকে শূন্য গ্রুপ বলা হচ্ছে, কিন্তু আবার হাজারি নাকসারের বইতে তোমরা দেখিয়েছো আমাকে যে সেখানে 8A গ্রুপ বলা হচ্ছে। তো এই 8A গ্রুপ বলার কারণটা কি এবং এটার পেছনে যে রেফারেন্সটা কি, এটা আমি এখন পর্যন্ত পাইনি। তো আমি এটা পেলে আমি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করব যে কেন ওটাকে উনি 8A গ্রুপ বলছেন, যেটাকে আমরা জানি বা আগে পুরনো পদ্ধতিতেও শূন্য গ্রুপ বলা হচ্ছে। এখনো যে সেটাকে শূন্য গ্রুপ বলা হচ্ছে না তা কিন্তু নয়, এখনো সেটাকে শূন্য গ্রুপ বলা হচ্ছে, পর্যায় সারণীতে রয়েছে সেটা শূন্য গ্রুপের। তোমরা অনেক বইতেই দেখবা, প্রায় সব বইতেই, আমার কাছে 3-4টা রাইটারের বই আছে, আমি সবগুলোতেই দেখতে পাচ্ছি সেখানে শূন্য গ্রুপ রয়েছে, সেখানে 8A বলে কোনো গ্রুপ নেই। ওই গ্রুপটা শূন্য গ্রুপ, যে গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা অভিজাত মৌল। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে একটা কনফিউজড, অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে। আর তারপরে পর্যায় নিয়ে কারো কোনো কনফিউশন নেই। আর অনেকের, তোমাদের 2-1 জনের প্রবলেম ছিল যে স্যার 8 নম্বর গ্রুপটা কি স্যার, 8B, হাজারি নায়ক স্যারের বইতে 8 নম্বর গ্রুপটাকে 8B বলা হচ্ছে। কিন্তু 8 নম্বর গ্রুপটা কোনো A বা B উপগ্রুপের মধ্যে নয়। হাজারি নায়ক স্যার কেন ওইটাকে 8B বলছেন বা ওইটার পেছনে রেফারেন্সটা কি বা তথ্যসূত্রটা কি, আমি এটা এখন পর্যন্ত পাইনি। আমি এটা নিয়ে পড়ালেখা করছি, সার্চিং চলছে এটা আমার। তো এই বিষয়টা আমি তোমাদেরকে, যখন আমি ক্লিয়ার হব তোমাদেরকে আমি ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা, আমি প্রয়োজনে হাজারি নায়ক স্যারের সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে, তো অসুবিধা নেই, এটা বিষয়টা আমি, আমার মাথার মধ্যে আছে, আমি বিষয়টা দেখব। আচ্ছা, এরপর তোমাদের যদি পদ্মা সারণী সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু করতে পারো। আমার কাছে যেগুলা প্রশ্ন তোমরা করছো, অনেকেই করছো, তারা এখন লাইভে আসো কিনা আমি জানি না। অনেকে আমাকে ফোন করেও বলছো যে স্যার এই প্রবলেমগুলো পাচ্ছি। ঠিক আছে, তো আমার কাছে যেগুলো মনে হচ্ছে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি আর কি। আচ্ছা, যেমন গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে সেই গ্রুপের মৌলগুলোতে ক্ষার ধাতু, গ্রুপ 2-এর মৌলগুলো রয়েছে সেগুলোকে মৃৎ ক্ষার ধাতু, তারপরে আমাদের হ্যালোজেন রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, চালকোজেন রয়েছে। এগুলো বিভিন্নগুলো রয়েছে। আচ্ছা, আহ, তারপরে কি, তারপরে খুব জটিল কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। এগুলো সবই সিম্পল, খুবই তোমরা খুব সহজেই বলতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি, পুরনো হোক নতুন হোক পর্যায় সারণী সম্পর্কিত এগুলো কিন্তু বেসিক নলেজ। যদি পুরনো পদ্ধতি বলো পুরনো পদ্ধতি, নতুন সিলেবাসের মধ্যেও এগুলো ইনক্লুড অনেক বইতে করা আছে, অনেক বইতে ইনক্লুড করা নেই। যেমন সাধারণত ইলেকট্রন বিন্যাসের পর্যায়বৃত্ততা হলো কি, যে 2, 8, 8, 18, 18, 32, তাই না? 2, 8, 8, 18, 18, 32 এই ক্যাটাগরিতে ইলেকট্রনগুলো কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাই তো? আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? 2, 8, 8 মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, এইভাবে আর কি। আচ্ছা, তো এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে মূলত বলা হয় কিন্তু ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার। আচ্ছা, এরপরে অবস্থান্তর মৌল, তারপর ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল। আচ্ছা, পর্যায় সারণীতে অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল নিয়ে আমার কিন্তু আলাদা একটা ক্লাস আছে, তোমরা সেটা জানো কিনা আমি জানি না, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবো আর কি। তো ইউটিউব চ্যানেলের লিংক
লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এইটা ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এভরি ডিটেলস পাবা। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলতেছো কি যে পদ্ম সারণীতে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজের দুইটি মৌল শুধু বি ব্লকে যায়, এর কারণটা একটু বিশ্লেষণ করে দিবেন প্লিজ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইয়াসমিন তোমার এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এটা প্রশ্নটা অবশ্য আমি নিয়ে আসতাম, এই প্রশ্নটা আমি নিয়ে আসতাম, তো তুমি অ্যাডভান্স করে ফেলছো। আমি তোমার প্রশ্নটাকে রেখে দিচ্ছি। আমি ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন আমার মতো করে আমি আলোচনা করছি, তো তো তোমার প্রশ্নটা আসবে একটু পরেই, তোমার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে ডি ব্লক গেল, অবস্থান্তর মৌল গেল। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীর কিছু ত্রুটি রয়েছে। এগুলো কিন্তু বেসিক পর্যায় সারণীর বেসিক। আমি তোমাদেরকে আবার বলছি। এখন তোমরা হয়তো এমন বলতে পারো যে স্যার আমাদের বইতে তো এগুলো খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু আমার পুরনো সিলেবাস যেটা, সেই সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের কাছে এসেছি। সেই সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে এগুলো জানা তোমাদের উচিত। যেমন আধুনিক পর্যায় সারণীর কিছু ত্রুটি রয়েছে। আধুনিক পর্যায় সারণী কিছু ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলো কি দেখো। প্রথম ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে, দেখো হাইড্রোজেন এটা একটা গ্যাস, তো হাইড্রোজেনটা কি 1A গ্রুপের মৌল, কিন্তু এই 1A গ্রুপের মৌলগুলোর সাথে বা এই ক্ষার ধাতুগুলো সাধারণত 1A গ্রুপের সবগুলো রয়েছে, কিন্তু হাইড্রোজেনটাকে ওই 1A গ্রুপের মধ্যে রাখা হয়েছে, তাই না? এটা কিন্তু একটা ত্রুটি। আধুনিক পর্যায় সারণীর এটা একটা ত্রুটি। হাইড্রোজেন গ্যাস, কিন্তু 1A গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার ক্ষার ধাতু মৌল, ঠিক আছে? তাহলে পর্যায় সারণীর একই গ্রুপে আমরা কি জানি, একই গ্রুপে সাধারণত একই ক্যারেক্টারের, অর্থাৎ একই ধর্মের, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের সাথে ম্যাক্সিমাম মিল থাকার কারণে সেই সকল মৌলগুলোকে পর্যায় সারণীতে সাধারণত একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের অবস্থানটা, এটা নিয়ে একটা কনফিউশন বা এটা একটা ত্রুটি। আচ্ছা, দুই নাম্বারটা তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে হিলিয়ামের অবস্থান। হিলিয়াম এর অবস্থান লক্ষ্য করে দেখো। হিলিয়াম সাধারণত 2A মৌলের সাথে রাখা হয়েছে, তাই না? হাইড্রোজেন তারপরে হিলিয়াম। হিলিয়ামটাকে কি কোথায় রাখা হয়েছে? 2A মৌলের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হিলিয়ামে কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা ইলেকট্রন। তো এই 2টা ইলেকট্রন থাকার কারণে এর 1s2, তো সেই হিসেবে দেখা যাচ্ছে এর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 2A গ্রুপের মধ্যে এই মৌলটাকে রাখা উচিত ছিল, কিন্তু হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে রাখা হয়েছে। এটাও একটা ত্রুটি। আচ্ছা, 3 নম্বর ত্রুটি রয়েছে আমাদের ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সমূহ। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সমূহ। ইয়াসমিন সুলতানা, তোমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো। এটা সবার জন্য, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন সে করছে। এখন এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো রয়েছে, পর্যায় সারণীতে তাদের অবস্থানকে কোনো কোনো লেখক ত্রুটিপূর্ণ বলে অভিহিত করলেও বর্তমানে তা সর্বজন স্বীকৃত। তাদের অবস্থান গ্রুপ 3B-তে, তবে এক স্থানে 15টি মৌল লেখা সম্ভব নয়, তাই ওই মৌলগুলোকে ওই নামের নিচে দুটি সিরিজে লেখা হয়। দেখো, এখন বিষয়টা হচ্ছে এরকম যে সাধারণত 3B গ্রুপে 57 নাম্বার, তাই না? 57 থেকে কত কত নাম্বার? 57 থেকে 71 পর্যন্ত হচ্ছে আমাদের ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো, 15টা মৌল। এই 15টা মৌল আমাদের তাদের নিজেদের মধ্যে ধর্মে, ভৌত ধর্মে, রাসায়নিক ধর্মে, হ্যাঁ, সবকিছুতে তাদের নিজেদের মধ্যে একটা ব্যাপক মিল রয়েছে, যার কারণে সেই 15টা মৌলকে একটা গ্রুপে স্থান দিয়ে সেটাকে নিচের দিকে লেখা হয়েছে। তো এখন এখানে কথা হচ্ছে এই যে যেটা বলছে আর কি, কথা যে দুটি মৌল বি ব্লকে যায়, এর কারণটা একটু বিশ্লেষণ। এর কারণটা হচ্ছে যেহেতু এটা 3B গ্রুপের মধ্যে পড়ছে, 3B গ্রুপের মধ্যে পড়ার কারণে
সেটা একটা মৌলকে ওই গ্রুপে রাখা হয়েছে, একটা মৌলকে ওই গ্রুপে রাখা হয়েছে এবং বাকি মৌলগুলোকে নিচে আলাদাভাবে লিখে একটা সিরিজ করা হয়েছে আর কি। তো এটাও কিন্তু একটা পর্যায় সারণীর ত্রুটি। ঠিক একইভাবে সেটা হচ্ছে ল্যান্থানাইট মৌলের ক্ষেত্রেও, একইভাবে সেটা অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর ক্ষেত্রেও। এই ব্যাখ্যাটা বা এই বিশ্লেষণটা ঠিক একইভাবে দুইটা সিরিজের ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আচ্ছা, 4 নম্বর যেটা ত্রুটি বলা হচ্ছে যে গ্রুপ 8-এ 3টি করে মৌলের অবস্থান। গ্রুপ 8, এটাও ইয়াসমিন সুলতানা প্রশ্ন করছিল বা অনেকেই এটা আমাকে প্রশ্ন করছে যে স্যার গ্রুপ যে 8 নম্বর গ্রুপটা রয়েছে, এই 8 নম্বর গ্রুপটা সাধারণত 3টা গ্রুপের একটা সমষ্টি। 3টা গ্রুপের একটা সমষ্টি। সাধারণত পর্যায় সারণীতে প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা আইডেন্টিফাই করা হচ্ছে, কিন্তু 8 নম্বর গ্রুপে এসে দেখা যাচ্ছে কি যে 8 নম্বর গ্রুপটা 3টা গ্রুপকে নিয়ে সমষ্টিগতভাবে এইচ বলা হচ্ছে। এখন হাজারিন আক্তার এটাকে 8B বলছেন। তো যেটা উত্তর আমি তোমাদেরকে দিলাম, অ্যাকচুয়ালি এটার রেফারেন্সটা আমি এখনো পাইনি, বা হাজারিন আক্তার কেন এটাকে এভাবে বলছেন এটা আমার জানা নেই। তো আমি এটা নিয়ে সার্চিং চলছে আমার, প্রয়োজনে আমি হাজারিন আক্তারের সাথেও আমি কথা বলবো, অসুবিধা নেই। চিটাগাং উনি হাজারিন আক্তার খুব সম্ভবত রিটায়ার্ড করেছেন কিনা আমি জানি না। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাজারিন আক্তার। আর চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আমার দুজন ক্লাস ফ্রেন্ড রয়েছে, ওখানকার বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির টিচার তারা। তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করব এবং তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আমি হাজারিন আক্তারের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো তোমরা এই বিষয়টা একটু অপেক্ষা করো এবং এই বিষয়টা আমাকে একটু পরবর্তীতে একটু মনে করে দিও বা স্মরণ করে দিও যদি আমার স্মরণ না থাকে। আচ্ছা, তো 4 নম্বর ত্রুটি যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে চতুর্থ পর্যায়ে ও তার নিচের দিকে প্রতিটি গ্রুপে 8 নম্বর গ্রুপে 3টি করে মৌল রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেমানান এবং সম্পূর্ণরূপে অযৌক্তিক। এখন এই আধুনিক পর্যায় সারণীতে তাদেরকে পৃথক করা হয়েছে। তো এখন এই যে ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই ত্রুটিগুলো আসলে আমাদের জানা উচিত, আমাদের জানা দরকার। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো তোমাদেরকে জানানো উচিত, তাই আমি তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে সম্ভবত এই বিষয়টা নিয়েও আলোচনা করেছিলাম যে পর্যায় সারণীতে সর্বশেষ যে গ্রুপটি রয়েছে আমাদের 18 নম্বর গ্রুপ, এই 18 নম্বর গ্রুপটি কি শূন্য গ্রুপ যেটা বলা হচ্ছে, এবং নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্রুপ, তাই না? আচ্ছা, নিষ্ক্রিয় মৌল কেন বলা হচ্ছে, বা এই সাধারণত এই গ্রুপের মৌলগুলো কি গ্যাস, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। তো এগুলোকে কেন নিষ্ক্রিয় বলা হচ্ছে এটা আমি তোমাদেরকে বলেছিলাম। অনেকেই তারপরেও আবার আমাকে প্রশ্ন করছো, স্যার এটা একটু উত্তর দেন, এটা একটু বলে দেন। তো ঠিক আছে, তোমাদেরকে আমি তাদের জন্য আমি আবার বলছি যে পর্যায় সারণীতে সাধারণত 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌল। কারণ এই গ্রুপের মৌলগুলো রাসায়নিকভাবে কোনো বিক্রিয়ায় সাধারণ অবস্থায়, মনে রাখবে সাধারণ অবস্থায় এই মৌলগুলো বা এই গ্যাসগুলো রাসায়নিকভাবে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। এখন সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় কিন্তু অত্যাধিক চাপে এবং অত্যাধিক তাপে এই মৌলগুলোও কিন্তু যৌগ গঠন করে। এটা হচ্ছে আমাদের এক্সট্রা প্রেশার অ্যান্ড এক্সট্রা যে আমাদের আর কি টেম্পারেচার, এটার বিষয়টা আলাদা। আমি স্বাভাবিক অবস্থায় আমি বলছি। আর এই নিষ্ক্রিয় মৌলগুলো সাধারণত ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তাদের সর্বশেষ শক্তি স্তরে যে অরবিটালগুলো রয়েছে, অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকে, অর্থাৎ NS2 এবং NP6 গঠন কাঠামো অর্জন করে এবং দুটো অরবিটাল মিলে তারা কি 8টি ইলেকট্রন পূর্ণ করে, অর্থাৎ যেটাকে আমরা বলি অষ্টক পূরণ করে, তাই না? আচ্ছা, অষ্টক পূরণ করার কারণে তারা আর স্বাভাবিকভাবে অন্য কোনো মৌল কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না এবং তারা নিজেদের থেকেও কোনো ইলেকট্রন কাউকে দান করতে চায় না। তো যার কারণে তারা স্বাভাবিকভাবে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ কোনো মৌলের সাথে যৌগ গঠন করতে চায় না স্বাভাবিকভাবে। এখন এখানে এই কারণে এই যে তাদের এই আচরণের কারণে এই মৌলগুলোকে বা এই গ্যাসটাকে বলা হয়
নোবেল গ্যাস বা অভিজাত মৌল। ঠিক আছে, এই কারণে কিন্তু এগুলোকে অভিজাত মৌল বা নোবেল গ্যাসও বলা হয়। অনেকেই হয়তোবা দেখে তোমরা পড়াশোনা করেছো যে স্যার নিষ্ক্রিয় গ্যাস কি, নিষ্ক্রিয় গ্যাস পড়াশোনা করেছো, কিন্তু তোমরা নোবেল গ্যাস পড়াশোনা করোনি, বা অভিজাত মৌল কি, অভিজাত গ্যাস কি, এগুলো নিয়ে পড়াশোনা করোনি, বা এই বিষয়টা তোমরা জানোই না। সেক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এই বিষয়গুলো আমরা কিভাবে, এটা তো আমরা পড়িনি, তাই না? আচ্ছা, ইয়াসমিন সুলতানা কি বলছে আবার, কিন্তু স্যার এখানে মৌল দুটির অতি সংকোচনশীল প্রসারের কারণে মৌলগুলোর বহির্ভূত ইলেকট্রন সমূহ বি ব্লকে যায়, তাই তাদেরকে বি ব্লকে স্থান দেয়া হয়েছে, এমন বিশ্লেষণ দেখেছিলাম একটা বইতে। দেখো, তুমি এখানে যেটা বলছো যে মৌল দুটির অতি সংকোচনশীল প্রসারের কারণে মৌলগুলোর বহির্ভূত ইলেকট্রন সমূহ বি ব্লকে যায়, তাই তাদেরকে বি ব্লকে স্থান দেওয়া হয়েছে। দেখো, একটা মৌলকে বা একটা একটা প্রশ্নের পেছনে যে শুধুমাত্র একটাই উত্তর থাকে তা না, অনেকগুলো লজিক থাকে, অনেকগুলো কারণ থাকে। এখন আমি যেটা বলেছি তোমাদের সেটা একটা লজিক, এখন তুমি যেটা উত্তর করছো সেটাও একটা লজিক। আমি বলছি না যেটা হবে না, এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের টপিকস, অক্টেট বা অষ্টক পূরণ করার বিষয়টা, সেটা আমরা আলোচনা করলাম। আর আচ্ছা, ইলেকট্রন বিন্যাস থেকে পদ্মা সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই যে এটা নিয়ে কিন্তু আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ইলেকট্রন বিন্যাস হতে বা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোর পদ্মা সারণীতে অবস্থান নির্ণয়। আমি এর আগে যেটি নিয়ে আলোচনা করেছেন যে ডিটেলস, সেটি ছিল তোমাদের জন্য পুরনো পদ্ধতি। তো অ্যাকচুয়ালি নতুন পদ্ধতিতে, এটা আমি আগেও তোমাদের বলেছি যে নতুন পদ্ধতিতে সাধারণত ওই আগের পদ্ধতিটা আসলে বাতিল বলে গণ্য করা হয়। আর প্রথম থেকে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত, একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এভাবে গ্রুপগুলোকে ডিস্ট্রিবিউশন করা হয়। তো এখন এভাবে গ্রুপগুলোকে যদি ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে মৌলগুলোর গ্রুপটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো অ্যাকচুয়ালি তোমরা পর্যায় যে নির্ণয়, একটা মৌলের যে পর্যায় নির্ণয় ইলেকট্রন বিন্যাস থেকে, নোবেল গ্যাসটা ভালোভাবে বুঝতে পারিনি, একটু বুঝি। আহা, এই নোবেল গ্যাসটা নিয়ে তো আমি এতক্ষণ আলোচনা করলাম ইয়াসমিন, তুমি আবার, আমি তো অনেকক্ষণ থেকে নোবেল গ্যাসটা নিয়ে কথা বলছি, তুমি আবার এখন আবার বলছো স্যার নোবেল গ্যাসটা আমি বুঝি না, নোবেল গ্যাসটা বলে, মুশকিল। আমি তো নোবেল গ্যাসটা নিয়ে অনেকক্ষণ থেকে কথা বললাম। দেখো, আবার বলি, নোবেল গ্যাসটা সাধারণত আমরা যে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস যেটা রয়েছে সবশেষ 18 নম্বর গ্রুপের মধ্যে, যেটা শূন্য গ্রুপ, 18 নম্বর গ্রুপ বা শূন্য গ্রুপ বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সেই গ্রুপের মৌলগুলো সাধারণত কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাই না, বা নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে গ্যাস, এই মৌলগুলো কি হয়, তাদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাই, ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই যে তাদের সর্বশেষ যে শক্তি স্তরটা রয়েছে, এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যে অরবিটালগুলো রয়েছে, ওই অরবিটালগুলো এস অরবিটাল এবং পি অরবিটাল, এই এস এবং পি অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এবং এই এস অরবিটালের সর্বোচ্চ 2টি ইলেকট্রন এবং পি অরবিটালের সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে। এই মিলে মোট 8টি ইলেকট্রন, অর্থাৎ অষ্টক পূর্ণ থাকে, তারা অষ্টক পূর্ণ থাকে। তো এখন এই অষ্টক, আচ্ছা, এই অষ্টকটা পূর্ণ থাকার কারণে কি হয়, তারা স্বাভাবিকভাবে আর কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করতে চায় না, আদান প্রদান কোনো কিছুই করতে চায় না স্বাভাবিকভাবে। কিন্তু অস্বাভাবিকভাবে মানে হচ্ছে যে যদি অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে তারা কোনো মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করতে চায় না, আদান প্রদান কোনো কিছু করতে চায় না, যার কারণে তারা কোনো রকম
কোনো মৌলের সাথে যৌগ গঠন করে না, স্বাভাবিকভাবে এর কথা বলছি। কিন্তু এখন এই যে তাদের যে আচরণ, এই আচরণটার কারণে তাদেরকে বলা হয় অভিজাত মৌল বা অভিজাত গ্যাস, মনে থাকবে। এবং আরেকটা নামে তাদেরকে ডাকা হয়, যেটা হচ্ছে নোবেল গ্যাস, মনে থাকবে, নোবেল গ্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আলোচনায় আসি। নেক্সট আলোচনা হচ্ছে আমাদের আজকের টপিক্সের লাস্ট আলোচনা, এটা আজকের ক্লাসের পর্যায় সারণী রিলেটেড যে প্রশ্নগুলো আমি পেয়েছি বা তোমাদের যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর লাস্ট আলোচনা এটা। অর্থাৎ গ্রুপ বের করার যে নিয়মটা, আধুনিক নিয়মটা, এটি আমি তোমাদের আলোচনা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেটিতে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের পুরনো পদ্ধতি বা পুরনো সিলেবাসের যে পদ্ধতিটা রয়েছে সেটা। তো নতুন পদ্ধতিতে বা নতুন সিলেবাসের মধ্যে রয়েছে খুব সহজভাবে তিনটি পদ্ধতি বা তিনটি নিয়মের কথা বলা হচ্ছে। প্রথম নিয়ম হচ্ছে কি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে, একেবারে সর্ববহিস্থ বা সর্ববাইরের যে শক্তি স্তরটা রয়েছে সেই শক্তি স্তরের মধ্যে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালে মোট যে ইলেকট্রন সংখ্যা থাকবে ওই সংখ্যাটাই হবে আমাদের ওই মৌলের গ্রুপ নাম্বার। যেমন লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের 1s2 1s 1s2 2s1, তাই না? তাহলে সর্ববহিস্থ অরবিটাল হচ্ছে এখানে আমাদের কি 2s, এবং এখানে ইলেকট্রন রয়েছে কয়টা? একটা। তাহলে আমাদের লিথিয়ামের গ্রুপ বা শ্রেণী হবে কত? 1। এটা গেল আমাদের 1 নম্বর নিয়ম, মনে থাকবে। আচ্ছা, এখন 2 নম্বর যে নিয়মটি রয়েছে, যে প্রধান শক্তি স্তর একেবারে বাইরের বা সর্ববহিস্থ প্রধান যে শক্তি স্তর রয়েছে সেই সর্ববহিস্থ শক্তি স্তরের মধ্যে যদি এস অরবিটাল থাকে এবং পি অরবিটাল থাকে, দুটি অরবিটালই যদি থাকে, সেক্ষেত্রে ওই এস অরবিটাল এবং পি অরবিটালের মোট যে ইলেকট্রন সংখ্যা হবে, ভালো করে শোনো, যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে যদি এস অরবিটাল এবং পি অরবিটাল থাকে, তাহলে সেই এস অরবিটাল এবং পি অরবিটাল দুটো অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা হবে সেটি হচ্ছে আমাদের ওই গ্রুপ সংখ্যা। যেমন এক্সাম্পল তোমাদের বলি, যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, কার্বনের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p2, তাই না? 1s2 2s2 2p2, কারণ কার্বনের 6টি ইলেকট্রন রয়েছে, 1s2 2s2 2p2। তো এখন এখানে সর্ববহিস্থ যে শক্তি স্তরটা রয়েছে সেটা হচ্ছে 2s2 2p2। তাহলে 2s2 তে 2টি ইলেকট্রন, 2p2 তে 2টি ইলেকট্রন, তাহলে 2 2 4, আর এর সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 আর 10 14, তাহলে কার্বন আমাদের 14 নাম্বার গ্রুপে অবস্থিত, মনে থাকবে। এটা গেল কি 2 নম্বর পদ্ধতি। এরপরে আসি আমরা 3 নম্বর পদ্ধতিতে। এখন এই 3 নম্বর যে পদ্ধতিটা রয়েছে, সেই 3 নম্বর পদ্ধতিতে বলা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস অরবিটাল এবং ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। দেখো এখানে বলা হচ্ছে যে একেবারে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, সর্বশেষ শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, সেক্ষেত্রে ওই এস অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। যেমন আয়রনের ক্ষেত্রে 26, আয়রনের ক্ষেত্রে 26, এই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখতে পাচ্ছি কি 3d6 এবং 4s2, 3d6 4s2। তাহলে 3d তে রয়েছে 6টা, 4s এ রয়েছে 2টা, তাহলে 6 আর 2 8। এখান থেকে আমরা বলতে পারি যে এই মৌলটি 8 নাম্বার গ্রুপে অবস্থিত, মনে থাকবে। এই মৌলটি 8 নাম্বার গ্রুপে অবস্থিত। আচ্ছা, এটি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে কিন্তু 3টি পদ্ধতি। নতুন যে আমাদের গ্রুপ বের করার নিয়ম বা
পর্যায় সারণী থেকে একটা মৌল কোন গ্রুপে অবস্থিত। আসলে পর্যায়টা বের করা তো খুবই সহজ, পর্যায়টা বের করা খুবই সহজ, তাই না? ইলেকট্রন বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে কি করতে হবে, সাধারণত সর্বশেষ শক্তি স্তরটা দেখতে হবে যে সর্বশেষ শক্তি স্তরটা কত নম্বরে, এবং সর্বশেষ শক্তি স্তর যে সংখ্যাটা সেটি হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা, তাই না? আচ্ছা, আর কি সমস্যা আছে বলো। আর কারো কোনো সমস্যা আছে? আজকের রিভিউ ক্লাস কিন্তু মোটামুটি আমার কাছে যেগুলো মনে হয়েছে যে তোমাদেরকে জানানোর মতো সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছি। নেক্সট আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে যে বিভিন্ন ব্লক নিয়ে আলোচনা করছিলাম। এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আর এস ব্লক এবং পি ব্লক মৌলগুলো নিয়ে সম্ভবত আলোচনা করেছি গত ক্লাসটাতে। তো আগামী দিন ডি ব্লক মৌল এবং এ ব্লক মৌল এই দুটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, তাহলে তোমরা বলতে পারো। কোনো যদি কোশ্চেন আজকের পর্যায় সারণী নিয়ে বা পর্যায় সারণী রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের যদি থাকে তাহলে তোমরা করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে কি না? আচ্ছা, আর আমার এভরি ডিটেলস তোমরা পাবে, সবাইকে শুভেচ্ছা। এভরি ডিটেলস তোমরা পাবে, আমি তোমাদেরকে তো দিয়েছিলাম, তারপরও আবার দিয়ে দিই। এভরি ডিটেলস আমার একটা লিংক আমি দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, আমার ওয়েবসাইট, সকল ডিটেলস তোমরা এখানে পাবে। আমি কমেন্টে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো ভালোভাবে। ইয়াসমিন সুলতানা প্রশ্ন করছো, শুভ বিশ্বাস প্রশ্ন করছো, সেম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে পটাশিয়ামকে আদর্শ মৌল বলা হয় কেন? সেম এই প্রশ্নটা তোমাদের কাছে আমি পাচ্ছি, দুজনই একই সাথে প্রশ্নটা করছো যে পটাশিয়ামকে আদর্শ মৌল বলা হয় কেন। তাই তো? আচ্ছা, তোমাদের কাছে আমি উত্তরটা রেখে দিলাম, যে তোমাদের কারো কাছে কি এই উত্তরটা আছে বলো। এই উত্তরটা তোমাদের কারো কিছু জানা আছে কিনা সেটি বলো। তোমরা যদি কেউ জেনে থাকো উত্তরটা করো, তা না হলে আমি নিজেই এই উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে উত্তরটা দিয়ে দিতে পারো, তা না হলে আমি নিজেই উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হুম, বলতে পারবে? কারো জানা আছে? দেখো, এটার উত্তরটা অ্যাকচুয়ালি এরকম যে যে সকল মৌলসমূহের অরবিটালগুলো কি হয়, আসলে অ্যাকচুয়ালি আদর্শ, আদর্শ বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি বলা হয় প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল, আদর্শ বা প্রতিনিধি। তো অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো যে দুধকে আদর্শ খাবার বলা হয় থাকে, তাই না? আদর্শ খাবার বলার কারণটা কি দুধকে?
তো দুধকে আদর্শ খাবার বলার কারণ হচ্ছে সাধারণত শরীরের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টিগুণ সম্পন্ন যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো যে সকল খাবারের মধ্যে থাকে সেই খাবারটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি আদর্শ খাবার, তাই না? তো ঠিক একইভাবে এই আদর্শ বা প্রতিনিধি যে মৌলটা, আদর্শ মৌলটাও ঠিক একইভাবে তাই। সাধারণত কি হয়, এই সকল মৌলগুলোর মধ্যে অরবিটাল সমূহ সাধারণত যে নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় থাকে। যেমন এস ও পি ব্লক মৌলসমূহ হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। তো এখানে এস ব্লক বা পি ব্লক যে মৌলগুলো হচ্ছে এটা সবগুলোকে বলা হয় আদর্শ মৌল, শুধুমাত্র নট পটাশিয়াম, শুধুমাত্র নট পটাশিয়াম। এই এই ব্লকভুক্ত এস এবং পি ব্লকভুক্ত যে মৌলগুলো রয়েছে সবগুলোকেই আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়, আদর্শ মৌল বলা হয় এক কথায়। এটা কারণটা কি, ইলেকট্রন দ্বারা এরা সাধারণ যে নিয়ম রয়েছে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার যে সাধারণ যে নিয়ম রয়েছে এটা একেবারেই সেভাবেই পূর্ণ থাকে। হ্যাঁ, আমি যেটা জানি আমি সেটাই তোমাদেরকে বললাম, আমি এটাই জানি। আচ্ছা স্যার, আমি শুধু প্রশ্ন করি আর বকবক করি, এছাড়া তো কেউ কিছু বলে না। এভাবে তো অনেক ধরনের প্রশ্ন উত্তর অজানাই থেকে যাবে। হ্যাঁ দেখো ইয়াসমিন, কেউ কিছু বলছে কি বলছে না সেটা কিন্তু আসলে তুমি সেটার দিকে নজর করবে না। তুমি প্রশ্ন করতেই থাকবে, তোমার মনের মধ্যে যেসব প্রশ্ন আছে। এমনও হতে পারে অনেক সময় দেখা যায় যে আমি হয়তোবা আমি কি সব জানবো এরকম তো কোনো বিষয় না। এমন হতে পারে যে তোমাদের অনেক প্রশ্ন আমারই জানা নেই, হ্যাঁ সেটি নিয়ে তখন আমি পড়াশোনা করব। আমি সেগুলো নিয়ে পড়াশোনা করার পর তোমাদেরকে জানাবো, অসুবিধা নেই। হুম, অসুবিধা নেই, কেউ কিছু বলুক আর না বলুক সেটা কোনো বিষয় না। তোমাদের যার যা মনে প্রশ্ন আসবে অবশ্যই সেটা আহ, সঙ্গত প্রশ্ন হতে হবে। আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি, যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় ভিত্তিক প্রশ্ন হতে হবে, বিষয়ের বাইরে প্রশ্ন করা যাবে না। অর্থাৎ আজকে যে টপিকস নিয়ে আলোচনা হবে, আমি এই বিষয়টা আগেও বলেছি এবং এখনো বলছি যে যে টপিকস নিয়ে আলোচনা হবে সেই টপিকসের মধ্যে তোমাদের যার যা প্রশ্ন আছে অবশ্যই সেসব প্রশ্ন তোমরা করবে এবং টপিকসের বাইরে তোমরা কেউ কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? কারণ টপিকসের বাইরে চলে গেলে সেই বিষয়টা আমাদের ক্লাসটাকে লেন্দি করে ফেলবে, অনেক সময় নিয়ে ফেলবে। তো যাই হোক, আমার মনে হয় আমি তোমাদের, হ্যাঁ এখন এসে কি করবে, হ্যাঁ আসলে ক্লাস প্রায় শেষ। হ্যাঁ আসলে ক্লাস প্রায় শেষ, অসুবিধা নাই। তাসিন আহমেদ, নেক্সট টাইম থেকে অবশ্যই যদি ক্লাস করতে চাও তোমাদের সবাইকে স্বাগতম এবং তোমাদের সবাইকে আমি বারবার করে অনুরোধ করব, তোমরা আমার স্টুডেন্ট তারপর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সময় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো কাজে, যে কোনো কাজে যে সময়ে যে কাজটা করার কথা থাকবে সব সময়ের জন্য সময়ের দরকার হলে পূর্বে 5 মিনিট পূর্বে সেই কাজটা জন্য প্রিপারেশন নেবে। এটা এটা নিয়ম, এটাকে বলা হয় নিয়মানুবর্তিতা, এটাকে বলা হয় সময়ানুবর্তিতা। হুম, বাট কেমন যেন হয়েছে আমার কোশ্চেনটা স্যার, আমি কাল করছিলাম বাট কেমন যেন হয়েছে আমার কোশ্চেনটা। আচ্ছা অসুবিধা নেই, এখানে এই যে প্রবলেমগুলো হচ্ছে সকল পি ব্লক মৌল, দেখো শুভ বিশ্বাস প্রশ্ন করছে সকল পি ব্লক মৌল আদর্শ মৌল না তো স্যার, অ্যাকচুয়ালি সকল পি ব্লক মৌল আদর্শ আদর্শ মৌল নয়। মূলত 1A এবং 2A গ্রুপের যে মৌলগুলো রয়েছে এগুলোই হচ্ছে আদর্শ মৌল। হুম, এবং পি ব্লক ভুক্ত এবং পি ব্লক ভুক্ত কিছু মৌল রয়েছে আদর্শ মৌল। আচ্ছা শুভ, মনে হয় আদর্শ মৌল নিয়ে অনেক কিছু জানো। হ্যাঁ, তো তুমি একটু আমাদেরকে জানাও যে তুমি কি জানো আদর্শ মৌল সম্পর্কে। সমস্যা নেই, প্রশ্ন করবেন স্যার, উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যে একেবারে সবকিছু জানবো এরকম তো বিষয় না, তাই না? আমি তোমাদের প্রশ্নগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমি সেগুলো নিয়ে আবার নতুন করে পড়াশোনা করব, তোমাদের যেখানে প্রবলেম সেগুলো নিয়ে পড়াশোনা করে তোমাদের মাঝে সহজভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো ঠিক আছে, আমার মনে হয় অনেক বিষয় আজকে আমরা ক্লিয়ার হতে পারছি। তো আরো হয়তোবা কিছু বিষয় তোমাদের সমস্যা থেকে যেতে পারে। তো তোমরা পড়াশোনাগুলো করো, আর যেখানে যেখানে তোমাদের সমস্যা থাকবে সেই জায়গাগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করো। আমরা পরবর্তীতে নেক্সট টাইমে সেই বিষয়গুলো বা সেই সমস্যাগুলো নিয়ে দরকার হলে আমরা আবার আলোচনা করব, ঠিক আছে? একবারে ফার্স্ট টাইম সবকিছু তো ক্লিয়ার হবে না। এরপরে দেখা যাচ্ছে যখন আমরা অধ্যায় ভিত্তিক বা কোনো একটা নির্দিষ্ট অধ্যায় নিয়ে যখন দুদিন দুইটা বা তিনটা লাইভ করব সব ক্লাসের উপর, তখন দেখা যাচ্ছে সেই বিষয়গুলো আমরা যখন একটা জিনিস বারবার পড়বো তখন কিন্তু সেই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, তাই না? তখন সেই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। একবারে কিন্তু সব বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয় না। তো যাই হোক, আচ্ছা দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আদর্শ মৌল নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করতেছো। তো এই আদর্শ মৌলগুলো নিয়ে এত প্রশ্ন করার কিছু নেই। সহজভাবে যদি তোমাদেরকে আরেকটু বলার আমি চেষ্টা করি, সেটা হচ্ছে সাধারণত আদর্শ মৌল হচ্ছে সেই সকল মৌল যে সকল মৌলর পৃথিবীতে যৌগ সংখ্যা অনেক অনেক বেশি। অন্যান্য মৌলগুলোর তুলনায় এই আদর্শ মৌল যাদেরকে বলা হচ্ছে, এই মৌলগুলোর পৃথিবীতে যৌগ সংখ্যা অনেক বেশি, যার কারণে এই মৌলগুলোকে বলা হয় মূলত আদর্শ মৌল। এটা কিন্তু আর একটা এক্সাম্পল, বা এটা কিন্তু আর একটা লজিক, আর একটা অ্যান্সার। হুম। সব মৌল আদর্শ নয়। এই ইয়াসমিন সুলতানা প্রশ্নটা যেটা করছো যে সব মৌল আদর্শ নয় কেন, সব মৌল আদর্শ না হওয়ার কারণ হচ্ছে এটা। আদর্শ মৌল বলার পেছনে, বা একটা মৌল কেন আদর্শ সেটাকে বলার পেছনে কিছু কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে এটা একটা অন্যতম কারণ, যে সকল মৌল যে এই মৌলগুলোকে আদর্শ বলা হচ্ছে এই কারণে, গ্রুপ 1 এ এবং গ্রুপ 2 এ এবং পি ব্লকের কিছু মৌল, সাধারণত এই মৌলগুলো পৃথিবীতে অনেক অনেক বেশি যৌগ গঠন করে ঐক্য সারণীর অন্যান্য মৌলগুলোর তুলনায়। অর্থাৎ যে সকল মৌলগুলোকে আদর্শ বলা হচ্ছে না, সেই সকল মৌলগুলোর তুলনায় এই মৌলগুলোকে বলা হচ্ছে আদর্শ মৌল। ইয়াসমিন সুলতানা, স্যার আগামীকাল নতুন অধ্যায় চাই, এক অধ্যায় পড়তে পড়তে বোর হয়ে গেছি, নতুন টেস্ট চাই। দেখো, এই অধ্যায়টা কিন্তু শেষ হয়নি ইয়াসমিন সুলতানা, এই অধ্যায়ের আরো অনেক পড়াশোনা আছে। হ্যাঁ, এই অধ্যায়ের এই যে রাসায়নিক বন্ধন আছে, তারপর মৌলে পর্যাবৃত্ত ধর্ম আছে, মৌলে পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে অনেক ছোটখাটো বিষয় আছে, অনেক 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 ছোটখাটো বিষয় আছে। আমি তোমাদেরকে পড়াতে যদি বোর না হই, তোমরা পড়তে কেন বোর হচ্ছ বলো তো? তোমাদের কাছে পয়সা নিচ্ছি না, তাই তাই জন্য বোর হয়ে যাচ্ছ, তাই না? তোমাদের কাছে কোনো পয়সা নিচ্ছি না, তাই জন্য বোর হচ্ছ, তাই তো? বুঝতে পারছি। তাহলে তোমাদের সবার কাছে আমাকে পয়সা নিতে হবে, আমি বুঝতে পারছি, তাহলে আর বোর হবে না। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীকালকে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তত তোমাদের ধন্যবাদ সবাইকে। আমি চেয়েছিলাম যে আজকে ক্লাসটা আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, কিন্তু তোমাদের আহ, কিছু কিছু বিষয়ে কনফিউশন থাকার কারণে আমি ক্লাসটা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারলাম না। তো ধন্যবাদ সকলকে, অনেক অনেক ভালো থাকো, অনেক বেশি পড়াশোনা করো। যে বিষয়গুলোকে অনেকেই অনেক সহজভাবে নেয়। হুম। হ্যাঁ, পর্যায় সারণী শেষ, আজকের মতো পর্যায় সারণী শেষ। আর আর প্রয়োজন নেই, এবং আর আমি পর্যায় সারণী নিয়ে কোনো ক্লাস নেব না। যাদের যাদের সমস্যা থাকবে তারা আমার রেকর্ডের ভিডিওগুলো দেখবে। ইয়াসমিন সুলতানা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কালকে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, আমি লাইভটাকে শেষ করে দিচ্ছি।